আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, শান্তিতে আছেন। আহ, অনেকদিন পর আজকে একটা ভিডিও আপলোড করতে আসলাম। সময় হয় না, আমি একটা ঝামেলায় আছিলাম, ভীষণ ঝামেলায়। আহ, দুবাইতে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে হাজারো হাজারো লেবার, শ্রমিক বেকার হয়ে পড়বে। আসলে আহ, দুবাইয়ের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার আইনের যে অপব্যবহারটা শুরু হয়েছে, সেই অপব্যবহারের পক্ষে আমি নই, আবার বিপক্ষে আমি নই। এখন যেটা মূলত শুরু হয়েছে সেটা আমি শেয়ার করি। বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি অনুসারে, যুদ্ধের পর অনেকগুলো ক্রাইসিস শুরু হয়েছে এই দেশে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকারে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনার কোনো কিছুর দাম বাড়েনি, সব কিছু স্থিতিশীল আছে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। অনেক কোম্পানি আছে, নামি দামি অনেক কোম্পানি 14,000 15,000 লেবারের টাকা নিয়ে পালিয়ে গেছে, 2 মাস 3 মাসের টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমাদের সাথে এমনটা হয়েছে, তবে এমনটা হলে আমরা এটার ব্যাকআপ সবসময় আমরা আগে থেকে তৈরি থাকতাম। এই ব্যাকআপে আমরা সবসময় নিজেকে ওইভাবে প্রস্তুত রাখতাম যে কিভাবে কাম ব্যাক করা যায়। কারণ দুবাইয়ের অ্যাজ পার ল যেটা হচ্ছে যে আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, আপনাকে অবশ্যই সেই কোম্পানির লেবার কার্ড নিয়ে গভর্নমেন্টের যেখানে হিউম্যান রিসোর্স মোহর আছে সেখান থেকে একটা 500 টাকার একটা স্টাম্প করে অনুমতি নিয়ে পরে আরেকটা কোম্পানিতে আপনার কাজ করতে হবে। তো বাই দ্য হাও, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আপনি যাতে লেবার ক্লেমটা করতে পারেন। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। আমি যেখানে কাজ করি সেইখানে এই ধরনের ক্লেম করার সুযোগ নাই। তা এখন আমি যদি ধরেন 15-16 হাজার টাকাও বেতন পাই, যদি আমার টাকা তারা মেরে চলেও যায়, আমার কাউকে কমপ্লেন দেওয়ার বা কাউকে অভিযোগ করার কোনো রাইট নাই। কারণ কি, আমি তো লিগ্যাল না। আমি এক কোম্পানির আমার ভিসা, আর আমি কাজ করছি আরেক জায়গায়। তো এটা লিগ্যাল ওয়েতে পড়ে না। তো এটার কারণটা হচ্ছে যে আসলে ভিসা প্রবলেম। আমি আহ, প্রথম দুবাইতে যখন আসি তখন আমি লেবার ক্যাটাগরি ভিসাতে ছিলাম। এরপর আমি একটা কোম্পানিতে গেলাম, সেখানে আমি মেনটেন্যান্স সুপারভাইজার হিসাবে ছিলাম, ওটা আমার হাই প্রফেশনাল ভিসা ছিল। এরপর আমি ইমারে গেলাম, ওখানে আমি সুপারভাইজার ছিলাম, ওটাও হাই প্রফেশনাল ছিল। আর বর্তমানে আমি
লাইট ভেহিকেল ড্রাইভারের বিষয়ে আমি কাজ করতেছি। তা এখন এইসব ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে যে আমাদের ভিসা জটিলতার কারণে আমাদের অনেকগুলো স্টেপ নিতে হচ্ছে। ওই যে আমি আহ, প্রথমে যে কোম্পানিতে কাজ করেছি রিলায়েন্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল র্যামকোতে, এরপর আবার আমি আসলাম নবমেডে। হ্যাঁ, ভালো একটা কোম্পানি, দুবাই ওয়ান অফ গ্রেট কোম্পানি, টপ কোম্পানি। এরপরে আমি আসছি ইমারে, এটা তো দুবাইয়ের লিডিং কোম্পানি। তো এরপরে আবার আমি নিজের ভিসা অ্যাপ্লাই করার জন্য গেলাম। তো সেখানেও আমি কিছু টাকা মতো ধরা খাইলাম। এরপরে আমি এখন বর্তমানে নিজের ভিসাতেই আছি। তো এখানেও এই একই পরিস্থিতি। আসলে জানি না আল্লাহ ভাগ্য কি রাখছে, সততার কষ্ট আল্লাহ কতটুকু দেবে জানি না, কিন্তু এই স্টেজে এসে, এই স্টেজে থাকার পরে আসলে আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। এটার মূলত কারণ হচ্ছে যে ভিসা জটিলতা। নিজেদের স্কিল ডেভেলপ করার পরও এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এটা আসলে এক ধরনের হ্যারাসমেন্টের শিকারের মতো হচ্ছি প্রতিনিয়ত দুবাইতে। তো দুবাইয়ের গভর্নমেন্টের এগুলো বিষয়গুলো আছে না, যখন আমরা ভিসা অ্যাপ্লাই করতে যাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তারা তো এগুলো ঘেটে দেখে না। ঠিক আছে, তারা দেখে কি যে আসলে আমি বাংলাদেশি ন্যাশনাল কিনা, এটা দেখলেই আমার ভিসাটা রিজেক্ট হয়। এটা যে কি পরিমাণ একটা কষ্ট, তো যার সাথে এই জিনিসটা হয় সেই একমাত্র বলতে পারবে। তো আসলে গভর্নমেন্টরে এই ব্যাপারে আর কোনো কিছু বলার নাই। আমি অনেক জায়গায় অনেক লেখালেখি করেছি, ইভেন গভর্নমেন্টের পেজও লেখালেখি করেছি, দুবাই পুলিশের ব্যাপার নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আসলে মূল যে সমস্যার সমাধানটা, আমাদের যে ভিসা ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা দূর হচ্ছে না। এইখানে ক্রাইসিসটা কেন দূর হচ্ছে না? কারণ আমাদের গভর্নমেন্ট স্ট্রং না। আমাদের গভর্নমেন্ট আমাদের প্রবাসীদেরকে ছোট করে। আমাদের গভর্নমেন্টই আমাদের প্রবাসীদেরকে উল্টাপাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যার কারণে আমরা প্রবাসীরা এই দেশের সম্মান পাই না। কারণ আপনি একটা জিনিস দেখবেন, যদি নিজের ঘর থেকে আপনি সম্মান না পান, তাহলে বাইরে বের হলে যে আপনি সম্মান পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আগে নিজের ঘর থেকে আপনাকে সম্মান করতে হবে, তারপর আপনি বাইরে সম্মানটা পাবেন। তো বর্তমান পরিস্থিতি দুবাইয়ের অনেকই খারাপ, অনেকই খারাপ। যারা যারা করতেছে তারা পারতেছে। ঠিক আছে, অনেকে এই দেশে লিগ্যাল, যারা এই দেশে বড় কিছু করেছে তারা লিগ্যাল ওয়েতে করছে। ঠিক আছে, ইলিগ্যাল ওয়েতেই করছে, লিগ্যাল ওয়েতে কেউ করতে পারেনি। লিগ্যাল ওয়েতে গেলে প্রথমে ইলিগ্যালটাকে অ্যাডপ্ট করতে হয়, তো এরা ইলিগ্যালটা অ্যাডপ্ট করেছে। তা আমাদের ধারা এই স্টেজে এসে ইলিগ্যাল কোনো কিছু করা সম্ভব না। আমাদের সততা আমরা লুজ করতে পারবো না, আমরা সততাকে ছেড়ে আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা সততা নিয়ে আমাদের আগাইতে হবে, যেহেতু আমরা একটা স্টেজে চলে আসছি। এখন পরিস্থিতি এত ভয়াবহ, এত ভয়াবহ, যার কোনো বালাই নাই। আমরা ভিসার টাকা দিচ্ছি, আমাদের ভিসার টাকা মেরে চলে যাচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্টের রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ দেখে আমার খুব ভালো লাগছে, যে আসলে গভর্নমেন্ট এখন বর্তমান যে আমাদের ভিসার যে আর ভালো লাগবে না কেন, গভর্নমেন্ট তো ভিসার কস্টিং বাড়িয়ে ফেলছে। গভর্নমেন্ট, দুবাই গভর্নমেন্ট ভিসার কস্টিং প্রচুর করে ফেলছে। দিস এ ওয়ান কাইন্ড অফ বিজনেস, যে তুমি 2 বছরের জন্য ভিসা লাগাও, 9-10 হাজার টাকাতে ভিসা লাগাও, এরপর তুমি যা কাজ করতে পারো বা না করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দিস ওয়ান কাইন্ড অফ, মানে বলতে পারেন যে এটা এক জাতের ট্রিক তারা ব্যবহার করছে। তো আইনের তরফ থেকে তো কিছুটা হ্যারাসমেন্ট আছেই এইখানেও, আর প্রতিনিয়ত এই জায়গাটা আমরা ধরা খেয়ে বসে আছি। তা এখনও আমাদেরকে ওই সুযোগগুলো সরকার দিচ্ছে না, যে আমরা চাইলে বিভিন্ন কোম্পানিতে যেতে পারবো। গত 10-12 বছরে সরকার এই সুযোগ দেয় নাই।
তো বহু কষ্ট, বহুত চ্যালেঞ্জ নিয়ে এক কোম্পানিতে যেতে হয়েছে। আমাকে গতকালকে একটা কোম্পানি থেকে ফোন দিল, তো তারা আমাকে এনি টাইম নিতে চায়। ঠিক আছে, ভালো একটা বেতন, ইভেন ডলারে বেতন। ঠিক আছে, $3,500 তারা আমাকে বেতন দিবে। তো $3,500 বাংলাদেশের টাকায় প্রায় 3 লাখের কাছাকাছি হবে আর কি। তো আমাকে তারা বেতন দিয়ে নিয়ে যাবে, বাট জটিলতা হচ্ছে ভিসার। এখন আপনি যদি ইলিগেল ওয়েতে যান, ইলিগেল ওয়েতে কোনো কিছু করেন, তাহলে এটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, তখন দেখা যায় যে আপনাকে লিগেল ওয়েতে সব কিছু করতে হবে। আমি ইচ্ছা করলে ইলিগেল ওয়েতে আমার সার্টিফিকেট সাবমিট করতে পারি, আমি ইচ্ছা করলে আমার করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু তারপর আমি কোনো ইলিগেল কোনো পদক্ষেপ আমি নিব না। কারণ আমি এই দেশের সরকার, গভর্নমেন্টকে আমি খুব সম্মান করি, খুবই সম্মান করি। তা এখনও আল্লাহর প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে যে আমি আস্তে ধীরে আগাইতে পারবো ইনশাআল্লাহ। তো বাকিটা আল্লাহর হাতে রাখে, আল্লাহ মারেকে। বাস আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, আমাদের বাংলাদেশিদের সুস্থ রাখুক, ভালো রাখুক, ইনশাআল্লাহ আমরা আগাইতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।